আমি নিশ্চিতভাবে বলতে পারি আজকের এই ভিডিও থেকে আপনি বাংলাদেশের যে কোনো পরীক্ষাতে 1 কমন পাবেন ইনশাআল্লাহ। কারণ আজকে আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট 2025-26 সেশনে ইংলিশ থেকে যে 15টা এমসিকিউ এসেছিল, এই 15টা এমসিকিউ আজকে আমরা একদম ব্যাখ্যা সহকারে সলভ করব। আর এখানে এমন কতগুলো এমসিকিউ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক থেকে এসেছে, আর এই টপিক থেকে বাংলাদেশের যে কোনো পরীক্ষাতে এমসিকিউ আসে, সেটা জবের জন্য পরীক্ষা হোক অথবা সেটা বিসিএস পরীক্ষা হোক আর ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা হোক, ডাজেন্ট ম্যাটার, প্রত্যেকটা পরীক্ষাতে একটা না একটা এমসিকিউ অবশ্যই আসে। সো দ্যাটস ওয়াই আমি বারবার বলতেছি যে আজকে আমাদের এই ভিডিও থেকে আপনি 1 মার্ক হলেও আপনি বাংলাদেশের যে কোনো পরীক্ষাতে কমন পাবেন ইনশাআল্লাহ। সো আমি আর বেশি কথা না বলে এই যে 1 নম্বর এমসিকিউ এটা আমরা সলভ করব। সো এখানে বলছে the lack of rain this year may dash the total availability of agriculture crops. সো দেখেন এখানে 4টা অপশন আছে, আমাদের সঠিকটা খুঁজে বের করতে হবে, তাই না? সো দেখেন এই জায়গাতে যেটা নোট করার বিষয় সেটা হচ্ছে এই যে গ্যাপ। আমি কিন্তু একটা কথা বারবার বলি যে যদি গ্যাপ ফিলিং থাকে সেক্ষেত্রে আমাদের গ্যাপের আগে অথবা গ্যাপের পরে এই দুই জায়গা আমাদের দেখতে হয়। এখন এখানে দেখেন তো গ্যাপের আগে এখানে কি আছে? মে আছে। এখন আপনারা বলেন মে একটা কি বলেন তো? মডেল ভার্ব। এটা আমরা সবাই জানি, তাই না? মে একটা কি বলেন তো? মডেল ভার্ব। এবং মডেল ভার্ব পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। এই যে এই কথা আমরা সবাই জানি, তাই না? তার মানে আমরা বুঝে গেলাম এই গ্যাপে আমাদের যে ভার্ব বসবে সেটা ভার্বের বেস ফর্মে হবে। আমাদের প্রথম একটা ক্লু আমাদের ক্লিয়ার হয়ে গেল। সো আমরা দেখি ক নম্বর অপশন কি বলছে এখানে? হ্যাভ। ওকে, হ্যাভ ভার্বের বেস ফর্মে আছে, হতেই পারে, বাট এখানে আমরা দেখতেছি হ্যাভ অ্যাডভার্স এফেক্ট আরেকটা ভার্ব। এখন বলেন তো মডেল ভার্বের পরে কি দুইটা ভার্ব বসে না একটা ভার্ব বসে? একটা ভার্ব থাকে, তাই না? বাট এখানে ভার্ব আছে কয়টা? দুইটা। দ্যাটস ওয়াই দেখেন এটা আমাদের হবে না। আর তাছাড়াও আপনি যদি মনে করেন যে হ্যাভ এটা মেইন ভার্ব, মানে আমাদের অক্সিলারি ভার্ব আমি বলতেছি, সরি, এই হ্যাভ যদি আপনি অক্সিলারি ভার্ব হিসেবে দেখেন তাহলেও হ্যাভ এর পরে কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম বসে। এখানে কিন্তু ভার্বের সাথে ইডি হওয়া লাগতো, সেটাও নাই, মানে এটা কোনোভাবেই হয় না। সোজা কথা আমি যদি বলি যে এই যে মডেল ভার্বের পরে আমাদের একটা ভার্ব বসে, বাট এখানে আমাদের ভার্ব আছে কয়টা? দুইটা। হ্যাভ এবং এফেক্ট দুইটা ভার্ব এইভাবে বসে না, দ্যাটস এটা আমাদের ভুল। এখন দেখেন এখানে কি আছে? ফর্ম নাম্বার এখানে বলছে অ্যাডভার্সলি ইফেক্টেড। এখন এইটা সবাই কনফিউশন ফেস করে, সেটা হচ্ছে এই যে এইটা, এই এফেক্ট ভার্সেস ইফেক্ট। এটার উপর আমার একটা ভিডিও আছে, বুঝতে পারছেন? এই যে এফেক্ট আর ইফেক্ট, এই যে এফেক্ট দেখতে পাচ্ছেন, এই দুটো মিনিংই সেম। এফেক্ট মানে প্রভাবিত করা, বাট পার্থক্য হচ্ছে এটা হচ্ছে আমাদের ভার্ব আর এটা হচ্ছে আমাদের নাউন। জাস্ট এই সেম জিনিস, মানে প্রভাব ফেলবে দুইটাই, বাট বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে নাউন। এখন বলেন তো আমাদের মডেল ভার্বের পরে আমাদের কি বসে? ভার্ব বসে, বাট এখানে কি আছে? নাউন আছে। তাহলে কি এটা উত্তর হবে? হবে না। এটাও কি নাউন? এটা উত্তর হবে না। এখন দেখেন তো বাকি আছে কয়টা? গড়। এই যে দেখেন এটা আমাদের সঠিক উত্তর। দেখেন এফেক্ট এটা আমাদের ভার্ব, ভার্বে কিন্তু এটা বেস ফর্মে আছে। দেখেন আবার দেখেন অ্যাডভার্সলি, ভার্বের আগে, মানে ভার্বকে যে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব। এবং দেখেন অ্যাডভার্ব, দেখেন এখানে এলওয়াই যুক্ত আছে। দেখেন সব দিক থেকে এই যে গ নাম্বার এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবং দেখেন কত সহজ ছিল এটা। জাস্ট টেকনিক গুলো জানলে এগুলো কত সহজ। এইভাবে আপনাকে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে যে এই যে গ নাম্বার এটা কেন উত্তর হলো, তার থেকে বেশি ইম্পর্টেন্ট বাকি যে 3টা অপশন এটা কেন ভুল গেল, এইগুলোর পিছনে রিজন গুলা কি কি, এই সব কিছু আপনাকে বিস্তারিত বুঝতে হবে। আর যদি আপনি এইভাবে পড়েন তাহলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স, মানে আপনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন এটা কেউ আটকাতে পারবে না। এই জন্য আমি বলি যে আমাদের এইভাবে ব্যাখ্যা সহকারে সবকিছু পড়তে হবে। এরপরে চলেন আরো এখানে তো আছে, তাই না? এই যে দেখেন 2 নম্বর কি বলছে যে দ্য প্লেয়ার্স অ্যালং উইথ, এখানে নোট করার বিষয় কি বলেন তো? অ্যালং উইথ দ্য কোচ ড্যাশ দ্য অ্যাটাস, সরি অ্যাটেন্ড, এটাতে অ্যাটেন্ড আছে, অ্যাটেন্ড দ্য মিটিং। সো দেখেন এখানে যে নোট করার বিষয় সেটা হচ্ছে এই যে গ্যাপ। গ্যাপ আমরা দেখেছি, গ্যাপের জায়গাতে কি আছে? কি বসে বলেন তো? ভার্ব বসবে। কিভাবে আমি বুঝলাম যে এই গ্যাপে ভার্ব বসবে বলেন তো? কিভাবে বুঝলাম? অপশন দেখে বুঝলাম। অপশনে দেখেন 4টা জায়গাতে ভার্ব আছে, তাহলে আমি বুঝেই যাবো যে এই গ্যাপে আমাদের ভার্ব বসবে, একদম সোজা। এখন দেখেন এই জায়গাতে আমাদের সাবজেক্ট আছে 2টা। এখন দেখেন এই যে এটা একটা আমাদের সাবজেক্ট মানে নাউন, এবং দেখেন কোর্স এটাও আমাদের নাউন। সো কোশ্চেনটা হচ্ছে আমাদের তো ভার্ব এটা ডিপেন্ড করে নাউনের উপর। নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, নাউন যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল, ঠিক আছে? বাট এখানে কোশ্চেন হচ্ছে এই ভার্বটা কোন নাউনের উপর ডিপেন্ড করবে, কারণ এখানে 2টা নাউন আছে। এটা কি দা প্লেয়ার্স একে কেন্দ্র করে হবে না কোর্স এইটাকে কেন্দ্র করে হবে? এটা কিন্তু একটা কোশ্চেন, তাই কিনা বলেন?
সো এটা মাথায় রাখবেন, যদি অ্যালং উইথ থাকে তাহলে আমাদের আগে যে সাবজেক্ট থাকে এই সাবজেক্ট অনুসারে আমাদের ভাবটা বসাতে হয়। আমি কিন্তু এটার একটা শর্টকাট টেকনিক শিখিয়েছি, এটার উপর আমাদের কিন্তু একটা ভিডিও আছে, সেটা হচ্ছে যে এটা ওয়েট ম্যান। এখন বলতে পারেন যে ওয়েট ম্যান এইটা মানে কি, এই যে দেখেন এই যে ডাব্লু মানে কি বলেন তো, উইথ। কোন সেন্টেন্সে উইথ থাকতে পারে, আবার টুগেদার উইথও থাকতে পারে, বুঝতে পারছেন? আবার এ মানে বলছে অ্যাকম্পেইন্ড এইট, এটা কিন্তু ছিল, আমি মুখে মুখে বলে দিচ্ছি। তারপর কি বুঝতে পারো যে আই মানে হচ্ছে ইনক্লুডিং, টি মানে টুগেদার উইথ। তারপরে দেখেন এম, এম মানে কিছু না, এটা আমি হচ্ছে যাদের যাদের শুনতে ভালো লাগে এই জন্য। তাছাড়া আপনারা মাথায় রাখতে পারেন এম মানে বোঝায়, বলেন এম মানে কি বোঝায় বলেন তো, এখানে কি লেখা আছে? এম মানে হচ্ছে ফলো মি, মানে আমাদের পেজটা ফলো করে নেবেন। তারপরে কি বলেন তো ই, ই মানে হচ্ছে এক্সক্লুডিং। আবার হচ্ছে এন, এন মানে হচ্ছে এটা মাথায় রাখবেন, এন মানে হচ্ছে এন্ড নট, এন্ড নট। আরো অনেক কিছু আছে, আমি হচ্ছে জাস্ট এখানে কয়েকটা বললাম। এই এই টেকনিক দিয়ে আমাদের কিন্তু একটা ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। সো টি মানে কি ছিল বলেন তো, টি মানে ছিল হচ্ছে আমাদের টুগেদার উইথ। এখন এই ওয়েট ম্যান যদি কোনো সেন্টেন্সে থাকে, তার দেখবেন আগে একটা সাবজেক্ট থাকবে, মানে ওয়েট ম্যান যে থাকবে এর আগে একটা সাবজেক্ট থাকবে, এরপরে একটা সাবজেক্ট থাকবে, বুঝতে পারছেন? আমাদের যে প্রথম সাবজেক্ট হবে এই প্রথম সাবজেক্ট অনুসারে আমাদের ভাবটা বসে। এখন দেখেন এখানে টুগেদার উইথ আছে, দেখেন তার আগে একটা সাবজেক্ট পরে একটা সাবজেক্ট, আমাদের কোন সাবজেক্ট অনুসারে ভাবতে হবে বলেন তো? প্রথম সাবজেক্ট অনুসারে ভাবতে হবে। কি আছে? প্লেয়ার্স, এক যুক্ত করা আছে, প্লুরাল, এটাই তো, তাই না? তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। দেখেন এখানে কি আছে? সিঙ্গুলার হবে না, এর যুক্ত আছে, সিঙ্গুলার হবে না, এই দেখেন সিঙ্গুলার হবে না, বাকি থেকে খ নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। সো এখানে আমি আরেকটা কনফিউশন ক্লিয়ার করি, সেটা হচ্ছে নাউনের সাথে যদি এস অথবা ইয়ে যুক্ত হয় তখন সেটা হয় প্লুরাল, আর যখন ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত হবে তখন সেটা হবে সিঙ্গুলার। বিষয়টা বুঝেন, নাউনের সাথে এস অথবা ইয়ে যুক্ত হলে কি হবে বলেন তো? প্লুরাল। যেমন দেখেন যে প্লেয়ার, প্লেয়ারের সাথে কি যুক্ত করা আছে? এস, নাউনের সাথে যুক্ত করা আছে, তার মানে এটা হচ্ছে আমাদের প্লুরাল। ক্লিয়ার? আর যখন ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত থাকবে তখন সেটা হবে সিঙ্গুলার। যেমন দেখেন রিকোয়ার্স, এস যুক্ত করা আছে, এটা হচ্ছে সিঙ্গুলার। দেখছেন কত সহজ? এখন এইটা কিন্তু আরেক ভাবে সলভ করা যায়। কিভাবে? যারা একটু মনে করেন যে একটু চালাক আছে তারা কি করবে, তারা ভাববে যে এখানে চারটা অপশন আছে, চারটা অপশনের ভিতর এই যে এক দুই তিন, তিনটা জায়গাতে সিঙ্গুলার ভার্ব, একটা আছে ব্যতিক্রম আর হচ্ছে প্লুরাল ভার্ব, তার মানে এই তিনটা বাদ ব্যতিক্রম আছে আর এটা আমাদের সঠিক উত্তর। অনেকে কিন্তু এইভাবে সলভ করে, এভাবে কিন্তু হয়, কিন্তু সব ক্ষেত্রে হয় না। একটা দুটা ক্ষেত্রে কিন্তু ভাগ্য ভালো থাকলে হয়ে যায়, বাট সব ক্ষেত্রে কিন্তু হয় না। অনেক এমসিকিউ আছে, আপনি যদি এইভাবে করেন দেখবেন ভুল যাবে। সো এইটা, এই চুরি বুদ্ধি সবসময় ইউজ করা যাবে না, বাট তারপরেও আমি দুটাই দেখিয়ে দিলাম। এরপরে চলেন আমরা পরবর্তী যাই। এখন এটা কি বলছে দেখেন তো, যে ড্যাশ, 3 নম্বর ড্যাশ, দ্য ওয়াটার ওয়াজ সল্টি, মানে পানি কি বলেন তো? খুবই লবণাক্ত, আই কুড নট ড্রিঙ্ক ইট, দ্যাটস আমি কি বললাম বলেন তো? এটা আমরা পান করিনি। সেটা বোঝাচ্ছে কি হতে পারে, অলদো, যদিও পানি সল্টি হয় না, যদিও হয় না, যদিও তবে এটাতে মিলে না। এখানে কি হয় জানেন? সিন্স হয়, দেখেন সিন্স দ্য ওয়াটার ওয়াজ সল্টি, যেহেতু পানি খুবই লবণাক্ত ছিল, আই কুড নট ড্রিঙ্ক ইট, সেহেতু আমি পানিটা পান করি নাই। বুঝতে পারছেন? দেখেন যেহেতু সেহেতু দেওয়া অটোমেটিক্যালি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। হেন্স মানে ফলস্বরূপ, এজ এ কনসিকুয়েন্স মানে ফলস্বরূপ, এটা দ্বারা কিন্তু মিলে না যে পানি লবণাক্ত ছিল ফলস্বরূপে আমি খাইনি। এর থেকে কিন্তু এই যে সিন্স, এটা কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, একদম ভালোভাবে বোঝায় যে সিন্স দ্য ওয়াটার ওয়াজ সল্টি, যেহেতু পানি কি ছিল? সল্টি ছিল, মানে হচ্ছে লবণাক্ত ছিল, আই কুড নট ড্রিঙ্কিং, দ্যাটস ওয়াই আমি এটা পান করতে পারিনি। বুঝতে পারছেন? এই যে সিন্স, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট 100%। আমি দিয়ে দিলাম। এগুলো কিছু কিছু থাকে যেগুলো আমাদের বাংলা করে করতে হয়। তো এরপরে দেখেন এই যে 4 নম্বর, 4 নম্বর এখানে কি বলছে যে দ্য সিনোনিম অফ এক্সস্টেড, এক্সস্টেড মানে বোঝায় ভেরি টায়ার্ড, মানে খুবই ক্লান্ত হয়ে গেলে আমরা ইউজ করি হচ্ছে এক্সস্টেড। আর এখানে আমাদের কি আছে? সিনোনিম, সেটা হচ্ছে দ্য ডিপ্লিটেড, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটার মানে বোঝায় হচ্ছে ক্ষয় প্রাপ্ত হয়ে যাওয়া, মানে কমে যাওয়া, খুবই হ্রাস হয়ে যাওয়া, এই মানে এটার কাছাকাছি মিনিং দেয় যে খুবই টায়ার্ড হয়ে যাওয়া। দ্যাটস ওয়াই এই যে ক নাম্বার ডিপ্লিটেড, এটা আমাদের সঠিক উত্তর। এটা মেমোরাইজিং থেকে, এখানে বোঝানোর কিছু নাই। এই যে দেখেন আমাদের ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সেটা হচ্ছে এই যে এটা,
5 নাম্বার এখানে কি বলছে বলেন তো, দেখেন হ্যাড আই বিন হিয়ার আই ড্যাশ হিম। দেখেন এটা কিন্তু কন্ডিশন থেকে এসেছে। কিভাবে বুঝলাম, দেখেন এখানে আছে আমাদের অপশন, দেখেন এই যে কুড হ্যাভ আছে, মাস্ট আছে, শুড আছে, ক্যান আছে, এগুলো দেখে বোঝা যায় এটা একটা কন্ডিশন। তাছাড়াও দেখেন এখানে সেন্টেন্সের শুরুতে আছে হ্যাড, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম, এগুলো দেখে আমি বুঝে গেলাম কন্ডিশনে। এখন আমি আপনাদের কন্ডিশনটা বিস্তারিত বলবো। আমি কেন বলছিলাম জানেন, যে আমাদের এই ভিডিও থেকে একটা এমসিকিউ কমন পাবেন। দেখেন এর আগে আমি কিন্তু ওই যে ওয়েট ম্যান দেখালাম, এখান থেকে কিন্তু এমসিকিউ কমন আসে। আবার এই যে দেখেন এই যে কন্ডিশন, এখান থেকে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে কিন্তু এমসিকিউ কমন আসে। আসে কিনা বলুন তো, অবশ্যই আসে। এই জন্য আমি বলছিলাম যে আমাদের ভিডিও দেখলে আপনি যে কোনো পরীক্ষাতে একবার কমন পাবেন। তো কন্ডিশনটা আমি একদম শর্টকাটে টেকনিকের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, জাস্ট দেখেন। সেটা হচ্ছে আমাদের কিন্তু 4টা কন্ডিশন আছে, আমরা কিন্তু সবাই জানি। সেটা কি বলেন তো, জিরো কন্ডিশন, তারপর ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, এটা আমরা সবাই জানি কিনা বলেন। বাট আমাদের পড়া লাগবে 3টা, এই 3টা থেকে কোশ্চেন আসে। একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, বুঝতে পারছেন? এবং এই 3টার মধ্যে আবার থার্ড কন্ডিশন থেকে বেশি কোশ্চেন আসে। তো আসি আমরা, প্রথমত আমরা কথা বলবো ফার্স্ট কন্ডিশন। কিসের কথা বলতেছি বলতো, ফার্স্ট কন্ডিশন। দেখেন কন্ডিশনে কিন্তু 2টা ক্লজ থাকে। কয়টা বলেন তো, 2টা ক্লজ। একটা হবে ইফ যুক্ত ক্লজ। কন্ডিশনে 2টা ক্লজ থাকে, একটা হচ্ছে ইফ যুক্ত ক্লজ, তারপরে কমা থাকবে, তারপরে থাকবে আরেকটা ক্লজ, মানে আরেকটা একটা সেন্টেন্স থাকবে, 2টা সেন্টেন্স থাকবে। একটাতে একটা সেন্টেন্সের সাথে ইফ যুক্ত থাকবে, একটাতে মানে ইফ যুক্ত থাকবে না। এখন আমাদের যেটা হচ্ছে ফার্স্ট ক্লজ, এইটা একটু দেখেন, মানে সরি ফার্স্ট কন্ডিশন, সেটা দেখেন। ফার্স্ট কন্ডিশনে আমাদের যে ইফ যুক্ত ক্লজ, এর সাথে আমাদের ভার্বের V1 ফর্ম বসে। মনে রাখার টেকনিক কি, এটা কি কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, দ্যাটস ওয়াই এখানে ভার্বের কোন ফর্ম বসেছে, ফার্স্ট ফর্ম বসেছে। দেখছেন টেকনিকটা, বুঝতে পারছেন কিনা? খুবই সহজ। যেহেতু এই পাশে ইফের সাথে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করছি, প্রেজেন্টে ইউজ করছি, দ্যাটস ওয়াই ওই পাশে আমাদের এই যে উইল, মে এবং ক্যান, এই 3টা বসাতে হবে। 3টা আমাদের প্রেজেন্টে আছে, উইল, মে, ক্যান। দেখছেন কত সহজ। ফার্স্ট কন্ডিশন, দ্যাটস ওয়াই আমরা ইফের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করছি, এবং অপরে উইল, মে, ক্যান এগুলো আমরা প্রেজেন্টে করছি, ফার্স্টে করছি। তারপরে দেখেন এই যে আমি কি বললাম, সেকেন্ড কন্ডিশন। তাহলে দেখেন এখন বলেন তো, যে ফার্স্ট কন্ডিশনে যদি ভার্বের V1 ফর্ম হয়, তাহলে সেকেন্ড কন্ডিশনে ভার্বের কোন ফর্ম হবে, V2 ফর্ম হবে। টেকনিক এটাই বলে, তাহলে এটাই হবে। এখন এইখানে যদি সেকেন্ড কন্ডিশন হয়, তাহলে এইগুলা কি হয়ে যাবে, সেকেন্ড ফর্মে চলে আসবে। তাহলে এখানে উইল হয়ে যাবে কি, উড, তারপরে মে হয়ে যাবে কি, মাইট, এবং ক্যান হয়ে যাবে কুড। দেখছেন কত সহজ, টেকনিকের মাধ্যমে হয়ে যাচ্ছে। এখন আসে আমাদের থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনে কি হবে বলেন তো, থার্ড কন্ডিশনে ভার্বের 3 নম্বর ফর্ম বসানো লাগবে, তাই না? কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম একা বসে না, দ্যাটস ওয়াই আমাদের এখানে এই যে হ্যাড প্লাস V3 বসাতে হবে। থার্ড কন্ডিশন মানে কি বলেন তো, হ্যাড প্লাস V3 দেখে বুঝলাম থার্ড কন্ডিশন হয়ে গেল। ফার্স্ট কন্ডিশন ইফের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড কন্ডিশন ইফের সাথে ভার্বের সেকেন্ড ফর্ম, থার্ড কন্ডিশন কি ইফের মানে হ্যাড প্লাস V3। দেখেন ইফের সাথে হ্যাড প্লাস V3, একদম সোজা। এবং পরবর্তী ক্লজে আমাদের উড তো বসাবো, যেহেতু এখানে আলাদাভাবে হ্যাড নিয়ে এসেছিলাম, দ্যাটস ওয়াই এখানে আমরা হ্যাভ বসাবো, উড হ্যাভ। কারণ উড একটা মডাল ভার্ব, মডাল ভার্ব পরে ভার্বের বেস ফর্ম হয়ে যায়, হ্যাড ওই পাশে যায় বেস ফর্ম হয়ে যাবে উডের জন্য। তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, এবং আরেকটা হচ্ছে মাইট হ্যাভ। আমার কথা ক্লিয়ার হয়েছে? কি কি বললাম বলেন তো? থার্ড কন্ডিশনে আমাদের বসবে হ্যাড প্লাস V3, এবং এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। থার্ড কন্ডিশনে বসে হ্যাড প্লাস V3, এবং পরবর্তী ক্লাসে আমাদের উড হ্যাভ এবং মাইট হ্যাভ বসে। কথা কি ক্লিয়ার? আমি 3টা আবার রিভিশন দিচ্ছি। সেটা হচ্ছে যদি ফার্স্ট, আমাদের কন্ডিশন 4 প্রকার বা 3 প্রকার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। মনে রাখার টেকনিক কি, ফার্স্ট কন্ডিশনে ইফের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, এবং পরবর্তী যে উইল, মে, ক্যান এটাও ফার্স্ট ফর্মে বসেছে। সেকেন্ড কন্ডিশন মানে ইফের সাথে ভার্বের সেকেন্ড ফর্ম, পরবর্তীতে দেখেন উইল হয়ে গেছে উড, মে হয়ে গেছে মাইট, ক্যান হয়ে গেছে সেকেন্ড ফর্মে চলে এসেছে। থার্ড কন্ডিশনে কি ভার্বের 3 নম্বর ফর্ম বসবে ইফের সাথে, কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম তো একা বসতে পারে না, তাই এখানে হ্যাড নিয়ে বসেছে। তাই তাই আমাদের থার্ড কন্ডিশনে ইফের সাথে আমাদের হ্যাড প্লাস V3 বসাতে হয়, এবং পরবর্তী ক্লাসে আমাদের উড, এবং তারপরে এখানে কিন্তু যেহেতু আমরা এখানে হ্যাড ধার করেছি, তাহলে এই পাশেও তো আমাদের হ্যাড ধার করা লাগবে, তাই কিনা? বাট এই পাশে হ্যাড হ্যাভ হয়ে যাবে, কেন? কারণ উড একটা মডাল ভার্ব, মডাল ভার্ব পরে ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য এখানে হ্যাভ হয়ে গেছে। দেখেন উড হ্যাভ, মাইট হ্যাভ বসেছে। কথা ক্লিয়ার? এখন আরেকটা কথা, যেগুলো এটা বলা লাগে না, এই যে মডাল ভার্ব পরে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে, এটা আমরা সবাই জানি। আর আমাদের যে হ্যাভ ভার্ব কয়টা? 3টা, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এই হ্যাভ ভার্বের পরে সর্বদা ভার্বের 3 নম্বর ফর্ম বসে, মাথায় রাখবেন।
হ্যাভ ভার্বের পরে সর্বদা কোন ফর্ম বসে? ভার্বের 3 নম্বর ফর্ম বসে। তাহলে দেখেন উডের পরে হ্যাভ আছে, কুডের পরে হ্যাভ আছে, মাইটের পরে হ্যাভ আছে। এখন হ্যাভের পরে যদি ভার্ব বসে তাহলে ভার্বের কোন ফর্ম বসবে? 3 নম্বর ফর্ম বসবে, কারণ আমি আগেই বলেছি হ্যাভ ভার্বের পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে। একদম সোজা। এখন আপনাদের একটা ব্যতিক্রম শিখাই, সেটা হচ্ছে অনেক সময় কি হয় জানেন, এই যে ইফ, এই যে ইফ দেখতে পাচ্ছেন এটা আমাদের উজ্জ্ব হয়ে যায়। ইফ যখন উজ্জ্ব হয়ে যাবে আর এই হ্যাড দেখতে পাচ্ছেন হ্যাডটা আগে চলে আসে এইভাবে, হ্যাড, এই হ্যাডটা আগে চলে আসে। তারপরে আমাদের সাবজেক্টের জায়গাতে সাবজেক্ট থেকে যায়, তারপরে যে ভার্বের 3 নম্বর ফর্ম বসে। তারপরে পরবর্তী ক্লজে আমাদের এই সেম জিনিস হয়, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, যা আছে তাই। মানে বুঝতে পারছেন এই জিনিসটা অনেক সময় কি হয়, এই হ্যাড আমাদের সামনে চলে আসে আর ইফটা উজ্জ্ব হয়ে যায়। এবং হ্যাড যখন সামনে আসে এটা ইফেরও কাজ করে, আবার হ্যাডেরও কাজ করে। আবার দেখেন হ্যাড আছে এবং এখানে ভার্বের 3 নম্বর ফর্ম, এটা দেখে বুঝে যাবো এটা হচ্ছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন হলে কি হয়, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম। এখন এখানে কি করছে দেখেন, এই যে দেখেন হ্যাড, এই জায়গাতে হ্যাড কি করছে, সামনে এসেছে এবং এই হ্যাডটা ইফেরও কাজ করতেছে, হ্যাডেরও কাজ করতেছে। তারপরে দেখেন এই যে বিন, এটা কি বলতো, ভার্বের 3 নম্বর ফর্ম। দেখেন হ্যাড প্লাস ভি3 কোথায় বসে? থার্ড কন্ডিশনে। তার মানে বুঝে গেলাম এখানে আমাদের কি হবে, এই যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর মধ্যে একটা বসাতে হবে। এখন বলেন তো এই জায়গাতে এই তিনটার মধ্যে একটাও কি আছে? দেখেন এই যে কুড হ্যাভ আছে, এইটা আমাদের সঠিক উত্তর। বাকি দেখেন শুড হবে না, ক্যান হবে না, মাস্ট হবে না। দেখছেন কত সহজ, পানির মতো সোজা। এখন বলেন এই যে কন্ডিশন, এই একটা এমসিকিউ সলভ করার মধ্যে দিয়ে কন্ডিশন হলো কি হলো না? কন্ডিশন কিন্তু হয়ে গেল। আর এই কন্ডিশন থেকেই দেখবেন যে এমসিকিউ চলে এসেছে। আমি এই জন্যই বারবার বলতেছি যে একটা এমসিকিউ কমন পাবেন, মানে 1 মার্ক কমন পাবেন। আমি 1 মার্ক বলতেছি, বাট দেখা যাবে পরীক্ষাতে 1-এর অধিক মার্ক পেয়ে গেলেন। যেমন গতকাল যে পরীক্ষাটি হলো সেখানে আমাদের মানে গত যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম সেখান থেকে 3 মার্ক কমন ছিল। মানে বুঝতে পারছেন, আপনি যদি আমাদের এই প্রত্যেকটা ক্লাস করেন আপনি বুঝতে পারবেন যে আমাদের এখান থেকে কি পরিমাণ এমসিকিউ কমন আসে, কি পরিমাণ। জাস্ট ক্লাসগুলো করেন তাহলে বুঝতে পারবেন, আর পরীক্ষা দেন তাহলে তো আপনি প্রুভ যে কমন আসে কি আসে না। এরপরে আসি, এই যে সো আমাদের কয়েকটা কোর্স আছে, তার মধ্যে একটা হচ্ছে দেখেন স্মার্ট পকেট গ্রামার। আমি মূলত মাস্টার বইয়ের যতগুলো গ্রামার রুল আছে প্রায় 95% গ্রামার রুল আমি টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটা নোট তৈরি করেছি, যার নাম হচ্ছে স্মার্ট পকেট গ্রামার। এটার পেজ সংখ্যা হচ্ছে মাত্র 29। মানে বুঝতে পারছেন 29 পেজের মধ্যে মাস্টার বইয়ের সকল গ্রামার দেওয়া আছে, এছাড়াও টোফিয়েল বই থেকে গ্রামার দেওয়া আছে, আরো যে ফেমাস বইগুলো রয়েছে যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, মানে সকল বইগুলো আমি পড়েছি, সকল থেকে গ্রামার রুল নিয়ে আমি সুন্দর করে একটা সামারি গ্রামার তৈরি করেছি, যার নাম হচ্ছে স্মার্ট পকেট গ্রামার। এবং এখানে একটা রুল দেওয়া আছে এবং তাকে কেন্দ্র করে 2টা-3টা এভাবে এমসিকিউ দেওয়া আছে। আর এই গ্রামারটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি আপনারা যারা বিসিএস ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিচ্ছেন তাদের জন্য খুবই কার্যকর। আর এটার কিন্তু একটা স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা রুলের নিচে আমি আবার ক্লাস ভিডিও লিংক করে দিয়েছি। এখন ক্লাস ভিডিও লিংক করাতে কি উপকার হবে বলেন তো, যে আপনারা যদি কোনো রুল বুঝতে না পারেন তাহলে কি করবেন, আমাদের ওই লিংকে ক্লিক করে আমাদের ক্লাস ভিডিও দেখে আসবেন, তখন দেখবেন সবকিছু একদম ক্লিয়ার হয়ে গেছে। আর আমরা ক্লাসে সবকিছু বিস্তারিত এক্সপ্লেন করি, অনেকগুলো এমসিকিউ দিয়ে ব্যাখ্যা করি। এই জন্যই আমি এখানে এই যে ক্লাস ভিডিও লিংক করে দিয়েছি। আর আমি বারবার বলতেছি যে এইটা যারা বিসিএস ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবে তাদের জন্য খুবই কার্যকর। আর এটা কিন্তু পিডিএফ ফাইল পাবেন, বুঝতে পারছেন। এবং 2 নম্বর হচ্ছে আমাদের এক্সাম বেসে ভর্তি চলতেছে। আমাদের এক্সাম বেসে পুরো মাস্টার বই কভার করা হবে। আমাদের একটা এক্সাম বেস খুব সফলভাবে আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমাদের নতুন একটা এক্সাম বেস শুরু হয়েছে। এবং আমাদের এক্সাম বেসে ভর্তি হলে স্মার্ট পকেট গ্রামার ফ্রিতে পাচ্ছেন, সাথে আরো কি কি পাবেন জানেন, আপনি ইমাজিন করতে পারবেন আরো কি কি পাবেন। এই জায়গাতে আপনি ইডিয়ম ফ্রিতে আপনি হচ্ছে শীট ফ্রিতে পাবেন, প্রিপোজিশন শীট ফ্রিতে পাবেন। আমাদের স্মার্ট পকেট গ্রামার এটা তো পাচ্ছেনই। আবার এই যে গ্রুপ ভার্ব এইটা ফ্রিতে পাবেন। আরো আছে আপনার হচ্ছে কারেন্ট স্পেলিং ফ্রিতে পাবেন। আরো মনে করেন যে অনেকগুলা মেমোরাইজিং আমাদের নোট আছে, সেই নোটগুলা আমরা আলাদাভাবে সেভ করি, বাট এখানে আপনার আমাদের এক্সাম বেসে একদম ফ্রিতে দেওয়া হবে। আর আমাদের এক্সাম বেসে এই যে পকেট গ্রামার, এই গ্রামার নোটটা আমরা কভার করব, বুঝতে পারছেন। তো অনেকে এক্সাম বেসে ভর্তি হচ্ছে, আপনি ভর্তি হতে পারেন, অফার চলতেছে, সবাই ভর্তি হয়ে যান। আর 3 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে লাইফ টাইম ব্যাচ। এই ব্যাচটা সবার আকর্ষণ কেন, কারণ এটা আমাদের লাইফ টাইম ব্যাচ, একবার লাইফ টাইমের জন্য হয়ে যাবে। লাইফ টাইম ব্যাচ আমাদের 2টা আছে, একটা হচ্ছে জবের জন্য আর একটা হচ্ছে অ্যাডমিশনের জন্য। এই যে একটা জবের জন্য আর একটা কি বলেন তো, অ্যাডমিশনের জন্য। এখন দেখেন জবের জন্য যে কোর্স হবে সেটা আমাদের হবে 2 মাসের, আর অ্যাডমিশনের জন্য যেটা হবে সেটা হচ্ছে 3 মাসের কোর্স।
এখন জবের জন্য 2 মাস, কারণ জবে অনেক কিছু করতে হয়। এই জন্য আপনি যদি শুধুমাত্র ইংলিশই নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু হবে না, আপনাকে ইংলিশের পাশাপাশি অনেক পড়তে হবে, যেমন ম্যাথ পড়তে হবে, জিকে পড়তে হবে, বাংলা পড়তে হবে। এই জন্য আমরা জবে শুধুমাত্র 2 মাস পড়াবো, ইংলিশ একবারে বেসিক থেকে আমরা সবকিছু শেষ করে দিব। অ্যাডমিশনে 3 মাস পড়াবো, একদম সবকিছু আমরা একবারে বিস্তারিত সবকিছু পড়াবো, এইভাবে ধরে ধরে ব্যাখ্যা দিয়ে পড়াবো। সো এখানে কিন্তু ভর্তি হতে পারেন। আর আমাদের লাইফ টাইম কোর্সের স্পেশালিটি কি, আমাদের এই কোর্সে একবার ভর্তি হলে আমাদের পরবর্তীতে যতগুলো কোর্স আছে সবকিছু ফ্রি। যেমন যারা জবের জন্য ভর্তি হবে তারা একবার না, পরবর্তীতে জবের জন্য যতগুলো কোর্স আমাদের চালু করা হবে প্রত্যেকটাতে ফ্রি পাবে। আবার যারা অ্যাডমিশনে ভর্তি হবে তারা একবারই শেষ হয়ে গেল, মানে অ্যাডমিশনে ভর্তি হয়েছে, তারা যদি ভবিষ্যতে যখন জবের জন্য প্রিপারেশন নেবে আমাদের জব রিলেটেড যে কোর্সগুলো এখানে কিন্তু ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবে। এই জন্য কিন্তু সবাই এখানে ভর্তি হতে পারেন। আর এখানে ভর্তি হলে এগুলো সব পাবেন, এক্সাম বেস পাবেন ফ্রিতে, আবার হচ্ছে স্মার্ট পকেট গ্রামার এগুলো কিন্তু ফ্রিতে পাবেন। বুঝতে পারছেন, এখানে ভর্তি হলে সবকিছু। এখানেও অফার চলতেছে, আমাদের লাইফ টাইম বেসে আপনারা ভর্তি হতে পারেন। এখন আসছে 6 নম্বর। এখান থেকে মেইনলি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি কোশ্চেন আসে এই টপিক থেকে। এখানে বলছে হুইচ ফিগার অফ স্পিচ হ্যাজ বিন ইউজড ইন দিস সেন্টেন্স। এখানে বলছে লাইফ ইজ আ পাজল উইথ পিসেস। এটা কিন্তু সত্যি কথা, অনেকেই বলে যে লাইফ ইজ আ পাজল উইথ পিসেস দ্যাট ডোন্ট অলওয়েজ ফিট। মানে লাইফ হচ্ছে একটা পাজলের পিস গুলা যেগুলো সবসময় ফিট হয় না। এটা কিন্তু অনেকেই বলে, আর এটা সত্যি আমারও মনে হয়। এখন কি বলছে, লাইফ ইজ এ পাজল। দেখেন এখানে কিন্তু পাজলের সাথে লাইফকে তুলনা করা হচ্ছে, তাই না? তো দেখেন আমি চারটা একটু ব্যাখ্যা দিই, তাহলে আপনাদের সোজা হয়ে যাবে। সেটা হচ্ছে প্রথমত মেটাফোর এবং সিমিলের কথা বলি। এইগুলো নিয়ে অ্যাডমিশন স্টুডেন্ট এত পরিমাণ ভয় করে, আমি বুঝি না যে কেন ভয় করে। এর মতো সহজ আমার মনে হয় না যে অ্যাডমিশনে আর কোনো টপিক আছে। দেখেন কত সহজ এটা, যে মেটাফোর এবং সিমিলে এই যে দুটা দেখতেছেন না, এই দুটার মানে হচ্ছে তুলনা করা। কি করা বলেন তো? তুলনা করা, কম্পেয়ার করা। পার্থক্য কি জানি জানো? এই সিমিলিটা আমাদের সাথে জাস্ট এই যে লাইক আর এস ইউজ করা লাগে, জাস্ট এইটুকুই পার্থক্য। দুটাই সেম, পার্থক্য শুধু এইটুকু যে সিমিলিতে আমাদের লাইক এবং এস ইউজ করা লাগে। এক্সাম্পল দিলে তো বুঝতে পারবেন, তাই না? আমি এক্সাম্পল দিই, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি এগুলো মিশিয়ে দিই, এক্সাম্পল দেওয়া তো জায়গায় আমি ফাঁকা রাখি নাই। আচ্ছা আমি এখানে দিচ্ছি, দেখেন এক্সাম্পলটা দিচ্ছি মেটাফোর এবং সিমিলের মধ্যে। দেখেন আমরা কিন্তু অনেক সময় বলি না যে, এটা কিন্তু সবাই বলে, মানে যারা বিখ্যাত মানুষ তারা কিন্তু বেশি বেশি বলে যে টাইম ইজ মানি। টাইম ইজ মানি, টাইমকে কার সাথে তুলনা করা হচ্ছে? মানির সাথে। দেখেন এইটা কিন্তু সবাই বলে, এটা কিন্তু সত্যি কথা। টাইম ইজ মানি, এটাও তুলনা করা হচ্ছে। আবার দেখেন TIME, টাইম ইজ লাইক মানি। দেখেন টাইম ইজ লাইক মানি, দেখেন এটাও তুলনা করা হচ্ছে। এখন পার্থক্যটা কি দেখেন, টাইম ইজ মানি এটা তুলনা করা হচ্ছে, টাইম ইজ লাইক মানি এটা তুলনা করা হচ্ছে। আর তুলনা করা বোঝালে মেটাফোরও হতে পারে, সিমিলও হতে পারে। পার্থক্য কি, সিমিলে হলে লাইক অথবা এস এই দুইটা ওয়ার্ড আমাদের ব্যবহার করা লাগবে। এখন দেখেন টাইম ইজ মানি তুলনা করা হচ্ছে, এখানে কি লাইক বা এস আছে? নাই। দ্যাটস ওয়াই এটা কি হবে বলুন তো? এটা হবে আমাদের মেটাফোর। টাইম ইজ লাইক মানি, এখানে কি আছে? লাইক। দ্যাটস ওয়াই এটা কি হবে বলুন তো? সিমিলি। দেখেন কঠিন এটা? দেখেন কত সহজ, পানির মতো সহজ। এখন দেখেন অক্সিমরন, এইটা পরীক্ষাতে আসে না, অ্যাডমিশনে এটা সাধারণত আসে না। অক্সিমরন মানে কি জানেন? যখন দুইটা বিপরীত ওয়ার্ড পাশাপাশি বসবে তখন তাকে বলা হয় অক্সিমরন। দুইটা বিপরীত ওয়ার্ড পাশাপাশি বসবে কিভাবে দেখেন, আমরা কিন্তু বলি এই যে এটা সুইট সরো বলে কিনা, সুইট সরো, সুইট মানে মধুর, সরো মানে দুঃখ, দুইটা ওয়ার্ড পাশাপাশি বসেছে, তাহলে এটা কি হবে? অক্সিমরন। আবার আমরা কি বলি বলেন তো? লিভিং, লিভিং ডেড মানে কি বলতো? আমরা বলি না যে মানুষ সে বেঁচে থেকেও মৃত, মানে হচ্ছে জীবন্ত মৃত, ওকে বলা মানে ওই মানে তাকে বলা হয় যে লিভিং ডেড। আমরা যে বলি যে সে জীবিত থেকেও মৃত, এই ওয়ার্ডটাকে বলা হয় ইংলিশে লিভিং ডেড। লিভিং মানে কি জীবিত, ডেড মানে কি মৃত। দেখেন দুইটা বিপরীত পাশাপাশি বসেছে, এই যে দুটো বিপরীত পাশাপাশি বসে তখন কি হয় বলেন তো? অবশ্যই মরণ হয়। কঠিন এটা? সহজ, পানির মতো সহজ। তারপরে দেখেন কি বলছে, পার্সনিফিকেশন। নাম দেখলেই তো বোঝা যায় এটা কত সহজ। পার্সনিফিকেশন মানে কি? পার্সনিফাইড করবে, মানে কোন একটা বস্তুর মধ্যে পার্সনিফাইড করবে, কোন বস্তুর মধ্যে তার মানুষের গুণাবলী দিয়ে তাকে মানুষের মতো করে তুলে ধরবে, যে ফিল করাবে যে এটা মানুষের মতো কাজ করতেছে, মানে পার্সনিফাইড করবে। সোজা কথা, পার্সনিফিকেশন মানে পার্সনিফাইড করবে। কিভাবে? আমরা কিন্তু বলি না দা সান মানে সূর্য স্মাইল অ্যাট আস, সূর্য
অ্যাট আস। কি বলছে? দ্য সান স্মাইল, এটা কিন্তু স্মাইল অ্যাট আস, সূর্যটা আমাদের দেখে হাসে। এখন বলেন তো, সূর্য, এখানে হাসার কথা বলা হচ্ছে, বাট সূর্য কি হাসে বা হাসতে পারে? সূর্য তো বস্তু, এটা হাসতে পারে না। বাট যখন আবহাওয়া অনেক ভালো থাকে, সূর্য অনেক সুন্দরভাবে উঠে, তখন আমরা কি বলি বলেন তো? সূর্য মামা হাসতেছে, এটা কিন্তু আমরা বলি। কিন্তু সূর্য তো বস্তু, বাট আমরা এখানে ইউজ করতেছি কি হিসাবে? এই যে সূর্যের মধ্যে এখানে মানুষের গুণমালিক দিয়ে আমরা পার্সনিফাইড করতেছি না? এই যে পার্সনিফাইড করতেছি, দ্যাটস ওয়াই এটা কি হবে বলেন তো? পার্সনিফিকেশন। আবার একটা ফেমাস লাইন বলি, সেটা কি বলেন তো? এই যে এটা, ডেট ইজ নকিং এট দ্য ডোর। ডেট ইজ নকিং এট দ্য ডোর। ডেট কি করতেছে বলেন তো? আমার দরজায় কারা নাড়তেছে। এখন বলেন, ডেট মানে মৃত্যু যায় কি আপনার দরজায় দেয়, এই বেল দিবে, এভাবে এভাবে ঠোকা দিবে দরজায়, যে দেয় না। বাট আমরা কি এখানে ইউজ করি কিনা বলতো? ডেট ইজ নকিং এট দ্য ডোর। ওই যে কয়েকদিন পরে যে বিশ্বকাপ খেলা হবে, দেখবেন যে এই যে একটা মানে হাতে একটা কি এনে থাকবে, ওই সামনে যাবে ডে, যে দল হেরে যাবে তাকে মনে করেন যে তাকে মেরে ফেলছে, তারপরে সামনে এগিয়ে যাবে, এরকম একটা মিম বের হয়। তো ওই সেম জিনিসের মতো, যে ডেট, এটা এখনো কিন্তু দেখা যায় না, ছোঁয়া যায় না, এই ডেট নামে কিছু নাই। বাট ডেটকে এখানে কি করতেছে? পার্সনিফাইড করতেছে, মানুষের মতো তুলনা করা হচ্ছে, যে ডেট যাবে, যে কি করবে? মেরে ফেলবে, মানে দরজায় কারা নাড়বে, এইরকম বোঝাচ্ছে। বাট অ্যাকচুয়ালি তো ডেট তো কথা বলতে পারে না, বা এরকম তো হয় না। বাট এখানে আমরা কি করতেছি? পার্সনিফাইড করতেছি। পার্সনিফাইড করা মানে পার্সনিফিকেশন। এত সহজ, এগুলো পানির মতো সহজ। আমি আবার বলতেছি, মেটাফর সিমিলি মানে কি? তুলনা করা। পার্থক্য কি? সিমিলি হলে লাইক অ্যাস ইউজ করি, যেমন টাইম ইজ মানি, টাইম ইজ লাইক মানি, দুটাই সেম, পার্থক্য হচ্ছে এখানে লাইক আছে, লাইক থাকার জন্য এটা সিমিলি, এটা লাইক নাই, তাই এটা মেটাফর। অক্সিমরন মানে কি? যখন দুইটা বিপরীত ওয়ার্ড পাশাপাশি বসে, যেমন দেখেন সুইট সরো, দেখেন দুটো পাশাপাশি বলছে। লিভিং ডেট, পার্সনিফাইড মানে কি? পার্সনিফাইড করে তুলবে, দ্য সান স্মাইল অ্যাট মি, সূর্যটা হাসতেছে। এত সহজ এগুলা। এখন এখানে কি বলছে? লাইফ ইজ এ পাজল। লাইফে কার সাথে তুলনা করা হচ্ছে? পাজলের সাথে তুলনা করা হচ্ছে কিনা? তুলনা করা হলে কি হয়? মেটাফর অথবা সিমিলি হয়। এখন আপনি বলেন তো, এই জায়গাতে এটা কি হবে? মেটাফর হবে না সিমিলি হবে? কি হবে বলেন? সেটা আমি তো বলেই দিচ্ছি, এখানে কি এস বা লাইক যুক্ত আছে? নাই। এখন এস বা লাইক না থাকলে এটা কি হয় বলেন তো? মেটাফর হয়। এই যে ক নাম্বার সঠিক উত্তর। পানির মতো সহজ। আর এইটা নিয়ে সবাই এত ভয় করে, বাট এখানে ভয়ের কিচ্ছুই নাই, কত সোজা, দেখছেন? এই জন্যই আমি বলি যে বিষয়টা হচ্ছে, আপনারা ভয় করেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি দেখি যে তারা ভয় করে, যে মনে হয় যে কতই বা কঠিন হবে। এই যে সাবকনসিয়াস মাইন্ডে ধরে নেয় এটা কঠিন হবে, এই জন্যই কঠিন হয়ে যায়। বাট সে যদি মনে করতো যে আমি এটা খুবই সহজ, কঠিন না, একদম পানির মতো সোজা, তাহলে এইগুলো কিন্তু এমনিতেই সহজ হয়ে যেত। পার্থক্য শুধু এই জায়গাতে, আপনি যেভাবে নিবেন এটা তেমনই হয়ে যাবে। আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনি যদি বলেন কঠিন, তাহলে কঠিন হয়ে যাবে। আর যদি বুঝান যে না এটা সহজ, তাহলে সহজ হয়ে যাবে। ওই যে একটা গান নাই, যে কঠিন করলে কঠিন আর সহজ করলে সহজ, ওই গানের মতো। এখন দেখেন, এই যে কি বলছে 7 নম্বর, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং। এই এমসিকিউ আমি যদি পরীক্ষাতে আসে, মানে এমসিকিউ আমি যদি আমাদের এক্সাম বেসে দিই, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবে। এটা ভুল করার কারণটা কি জানেন? এই জায়গাতে বলছে ইনকারেক্ট, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাতে ইনকারেক্ট, ইন দেখতে পাবে না, তারা কারেক্ট এটা উত্তর করবে, যে আইডেন্টিফাই দা কারেক্ট স্পেলিং, কোনটা কারেক্ট সেটা খুঁজে উত্তর করে চলে আসবে। মানে এখানে প্রশ্নে কি বলছে এটা অনেকে দেখতে পারি না, বাট এটা কিন্তু লক্ষ্য করা লাগবে। এখানে ইনকারেক্ট বলছে, মানে যেটা ভুল সেটা খুঁজে বের করা লাগবে, সেটা হচ্ছে সুপারটিশাস। এখানে কিন্তু সুপারটিশাস বানান এটা হয় SUPER না লাগে, বাট এখানে কিন্তু SU শিওর পি টিশার্ট দিছে, এরকম হয় না, দ্যাটস ওয়াই এটা আমাদের ভুল, এটা হচ্ছে ইনকারেক্ট বানান। 8 নম্বর কি বলছে? ইফ মানে কি? কন্ডিশনে আছে, তাই না? কন্ডিশন দেখছেন, আরেকটা এমসিকিউ চলে এসেছে। কন্ডিশন থেকে এমসিকিউ আসে, আমি তো বলেছি। ইফ দা মাইগ্রেন্ট হ্যাড টেকেন, এই যে দেখেন, হ্যাড প্লাস ভিটিডি মানে কি বলতো? থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন হলে পরবর্তী ক্লাস আমাদের কি হয়? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ হয়, তাই না? উইল হবে না, উড হ্যাভ হয়, উইল হ্যাভ হয় না, এটা হবে না, উড হ্যাভ না, দেখেন উড হ্যাভ। আর হ্যাভ এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে, এই যে দেখেন সার্ভাইভ, দেখেন ভার্বের 3 নম্বর ফর্ম। দেখছেন কত সহজ, পানির মতো সহজ। এর আগে কিন্তু কন্ডিশন আমি পড়ালাম, এই জন্য এটা জাস্ট সলভ করলাম, একদম সহজ। তারপরে যাই, আর কি আছে? এইটা এইটা এখানে কি বলছে? স্ট্রে ডগস মানে রাস্তার যে কুকুরগুলো থাকে, ড্যাশ দেমসেলস
ড্যাশ স্ক্র্যাপস। কি বলছে? ফিডিং, এই যে ফিডিং আছে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি কখনো একা একা বসে না, এগুলো তার আগে বি ভার্ব নিয়ে বসে। দেখবেন ইজ ফিডিং, আর ফিডিং, ওয়াজ ফিডিং এইরকম হয়, বাট এখানে নাই, দ্যাটস এটা আগে ফিল ভুল। এখন এইগুলোর মধ্যে উত্তর হবে। দেখেন আমি বলি, যখন খাওয়া হয়, খাওয়ার ক্ষেত্রে আমরা ফিডের পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে আমরা অন ইউজ করি, এটা সর্বদা মাথায় রাখবেন। খাবারের ক্ষেত্রে আমাদের ফিড অন এটা ইউজ করা লাগে, ফিড অন, এটা কিন্তু সহজ। দ্যাটস ওয়াই দেখেন এই প্রিপোজিশন আছে কিন্তু এক জায়গাতেই অন আছে, এই জায়গাতে আমাদের অন, ফিড দেমসেলফ অন হবে, বুঝতে পারছেন? দেখেন এই টু হবে না, ইন হবে না, এটা আমাদের সঠিক উত্তর। এটা প্রিপোজিশন, এগুলা গ্রামার না এটা। এখানে কি বলছে দেখেন তো, 10 নম্বর কত সহজ, এখান থেকে কিন্তু জবে কোশ্চেন আসে, এটাকে ভালো করে দেখবেন। এটা কি এসেছে? দ্য টিচার আস্কড জাফর, কি করছে এটা বলেন তো? আচ্ছা যেটাই করুক না কেন, দেখেন সহজ, এটা দেখেন কি বলছে, ড্যাশ ইউ ইউর এক্সারসাইজেস ইয়েস্টারডে ডিউরিং দ্যাট টাইম। আমি এত পড়তে যাচ্ছি না, কারণ আমি এখানে মানে আমি যখন পড়তেছি পড়ার সাথে সাথে একটা ক্লু পেয়ে গেছি। মনে করেন আমি এখানে পড়তেছি যে টিচার আস্কড জাফর ইউর এক্সারসাইজেস ইয়েস্টারডে, এইটা যখন আমি পড়ছি আমি এখানে আটকে গেছি। ইয়েস্টারডে মানে কি? গতকাল, তাই না? ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, মানে কি? অতীত। অতীত মানে কি? পাস্ট, মানে কি? ভার্বের ভি টু ফর্ম হবে, আর আছে প্রেজেন্ট হবে না, হ্যাভ প্রেজেন্ট হবে না, ক্যান প্রেজেন্ট হবে না, ডিড পাস্ট আছে, এটা আমাদের সঠিক উত্তর। কেন হচ্ছে আমি সেটার ব্যাখ্যা অত জানার দরকার নাই, এটা তো বুঝতে পারছেন। ইয়েস্টারডে আছে, পাস্টে করতে হবে, চারটার মধ্যে পাস্ট আছে একটাই, এইটা, এই জন্য এটা উত্তর। বাকিগুলো আপনাকে পড়াই লাগবে না। আর ইউ প্র্যাকটিসিং, হ্যাভ ইউ প্র্যাকটিস, এগুলো পড়াই লাগবে না, এত কিছু পাওয়া দরকার নাই। হ্যাভ হবে না, আর হবে না, ক্যান হবে না, তাহলে ডি এটাই হয়ে গেল। তারপর দেখেন 11 নম্বর কি বলছে, শি লিন ড্যাশ দ্য ওয়াল এন্ড গ্রাস্পিং ড্যাশ ব্রেথ। দেখেন এটা একটি ইম্পর্টেন্ট, এটা একটা নতুন একটা এমসিকিউ। এখানে বলছে শি লিন দ্য ওয়াল, দেখেন কেউ যখন দেওয়ালে হিলান দেয়, হিলান দেওয়ার ক্ষেত্রে আমাদের লিন এগেইনস্ট ইউজ করা লাগে, কারণ আমি যখন দেওয়ালে হিলান দিব আমার পিছনে কিন্তু দেওয়াল থাকে, আমি কিন্তু দেওয়ালের এগেইনস্টে কিন্তু দাঁড়ায় থাকবো, তাই না? কারো কারো বিপরীতে যদি দাঁড়ায় থাকে তাহলে এগেইনস্ট ইউজ করি। এই জন্য কেউ যদি দেওয়াল ধরে বা দেওয়ালে এইভাবে হিলান দিয়ে দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে আমাদের লিন এগেইনস্ট ইউজ করা লাগে। এইটা দেখেন একটাতে আছে, সেটা হচ্ছে ক নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। এছাড়াও ইজ এ গ্র্যাপস ফর মানে হচ্ছে হাঁপিয়ে হাঁপিয়ে শ্বাস নেওয়া, যখন মনে করবেন আপনার শ্বাস নিতে সমস্যা হচ্ছে, আপনি জোরে জোরে শ্বাস নিচ্ছেন, এইরকম ক্ষেত্রে আমাদের এই যে কি ইউজ করা লাগে, গ্র্যাপস ফর, এটা ইউজ করে, গ্রেপস ফর ব্রেথ, এটা আমাদের ইউজ করা লাগে ফর। তাহলে দেখেন শি লিন এগেইনস্ট দ্য ওয়াল এন্ড গ্র্যাপস ফর ব্রেথ। ক্লিয়ার কি হয়েছে? এটা কিন্তু খুবই সহজ, পানির মতো সহজ, দেখতে কঠিন মনে হলেও বাট অ্যাকচুয়ালি কিন্তু এগুলো খুবই সহজ। এরপরে আরো দেখেন, এই যে দেখেন 12 নম্বর কি বলছে এখানে, যে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইমপ্রুডেন্ট। এখন বলেন তো এখানে কি চাইছে? অ্যান্টোনিম চাইছে। তো ইমপ্রুডেন্ট মানে কি বলেন তো? ইমপ্রুডেন্ট মানে বুঝি হচ্ছে অজ্ঞ, অজ্ঞই তো, তাই না? আমরা তাহলে অজ্ঞ, তাহলে ইমপ্রুডেন্ট মানে যদি অজ্ঞ হয় তাহলে এর বিপরীত শব্দ কি? ওয়াইজ মানে জ্ঞানী। এটা সহজ, এটা সহজ ছিল, আমি বাংলা এটা কঠিন ভাবে বলেছি, সহজ ছিল এটা। এইটা আমি একটু ভালো করে ব্যাখ্যা দিই, এটা আমি সম্পূর্ণ রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন এটা একটু মনোযোগ সহকারে দেখেন, এখানে কি বলছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চারটা অপশন আছে, আমাদের এখানে সঠিকটা খুঁজে বের করতে হবে, তাই না? তো দেখেন এখানে কি বলছে, যে আমাল স্লিপিং ডিউরিং 2 আওয়ার্স, মানে 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। দেখেন যখন কেউ ধরে ইউজ করে সেক্ষেত্রে আমরা ফর ইউজ করি, এখানে ডিউরিং হবে না, এখানে আমাদের হবে কি? ফর। আমি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু পড়িয়েছি, বা আপনারাও কিন্তু পড়েছেন যে আমরা 2 ঘন্টা ধরে পড়তেছি, 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, 10 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, আমরা কিন্তু পড়ছি কিনা? তাই না? বলতো আমি যদি বলি যে আমি 2 ঘন্টা ধরে পড়তেছি, মানে কি বলবো? আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, ধরে বুঝালে ফর 2 আওয়ার্স এটা ইউজ করা লাগে। আর যদি বলা হয় সকাল থেকে পড়তেছি, তাহলে আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, মানে আমি সকাল থেকে পড়তেছি, সিন্স মর্নিং, তাহলে সিন্স এবং ফর ইউজ করা লাগে। এখানে আছে কি? ডিউরিং, এটা আমার উত্তর হবে না। তারপরে কি ইউজ করছে? খ নাম্বার, দা হেন হ্যাজ লেইন আ ডজন এগ, মানে 1 ডজন ডিম দিয়েছে, এখানে আছে লেইন ভার্ব। এটার জন্য আমি এই সফটওয়্যার রেখেছি যাতে সুবিধা হয়। আমাদের এইটা নিয়ে কিন্তু কনফিউশন হয়, দেখেন এই যে লে, লাই এবং, এটা আমি একটু তুলে নিই। আচ্ছা এখানে লাই বুঝতে পারতেছেন, লাই লাই এটাও লাই, বুঝতে পারছেন? 3টা লাই আছে।
লে লাই লাই আছে। এখন দেখেন যে কোনটার মানে কি। এই যে লে, এই লে মানে বোঝায় কিছু রাখা অথবা ডিম পাড়া, বুঝতে পারছেন? লের বাংলা মিনিং হচ্ছে ডিম পাড়া অথবা কিছু রাখা, এবং এটা যে পাস্ট ফর্ম মানে ভি2 ফর্ম সেটা হচ্ছে লেইড, আর ভি3 ফর্ম হচ্ছে আমাদের লেইড, মানে দুটাই সেম, ভি2 ভি3 ফর্ম এক। বাট এখন যদি আমি যদি লাইয়ের কথা বলি, এই লাইয়ের লাই মানে বোঝায় শুয়ে থাকা বা বিশ্রাম করা। আর একটা লাই আছে মিথ্যা কথা বলা। দুটার বানান কিন্তু সেম, দুটো মিনিং কিন্তু এরকম দিতে পারে। লাই মানে কি শুয়ে থাকা বা শুয়ে থাকা বা বিশ্রাম করা, অথবা মিথ্যা কথা বলা, এটাও হতে পারে। বাট এখানে পার্থক্য হচ্ছে আপনি যখন লাইকে মিথ্যা কথা, সরি, আপনি যখন লাইকে শুয়ে থাকা বা বিশ্রাম করা এই অর্থে ব্যবহার করবেন, তখন তার পাস্ট ফর্ম মানে ভি2 ফর্ম হবে আমাদের লে, আর ভি3 ফর্ম হবে লেইন। আর এখানে কি আছে বলুন তো, লেন। এখানে লেন মানে কি বলুন তো, শুয়ে থাকা বা বিশ্রাম করার কথা বলা হচ্ছে, বাট এখানে কিন্তু বিশ্রাম করে না, ডিম পাড়া কথা বলা হচ্ছে। দ্যাটস ওয়াই এই জায়গাতে আমাদের কি হবে বলুন তো, হ্যাজ লেইড, এই যে ভার্বের 3 নম্বর ফর্ম, এখানে আমাদের লেইড হওয়া লাগতো, তাই না? লেইড হওয়া লাগতো, বাট এখানে কি আছে, লেইন। দ্যাটস ওয়াই এটা উত্তর হবে না। আর একটা লাই আছে, সেটা হচ্ছে মিথ্যা কথা বলা। আপনি যদি লাইকে মিথ্যা কথা বলা হিসেবে মানে ইউজ করেন, সেক্ষেত্রে আমাদের ভি2 ফর্ম লেইড ইউজ করা লাগবে। এখানে ই থাকবে, ই, লেইড লেইড। বাট প্রথমটা যেটা ছিল লে, এটার ফর্ম ছিল হচ্ছে লেইড, এল এ আই ডি ছিল। আর এখানে আছে লাইট, এল আই ই ডি, লাইট আছে, দেখেন লাইট। বুঝতে পারছেন? লেইড, লাইট, এই বানানগুলো একটু লক্ষ্য করবেন। এই ছকটা দরকার পড়লে আপনারা খাতায় সুন্দর করে তুলে নেবেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে, সহজ আছে। তো দেখেন আমাদের এটা বাদ গেল। ঘ নম্বর কি বলছে, দ্য ড্রাইভার ডেট ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট। কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তখন আমাদের ডাই ইউজ করা লাগে। দেখেন আমার কিন্তু এই ডেটের উপর কিন্তু একটা ভিডিও আছে, যে ডাই ফর কখন হয়, দেশের জন্য মারা গেলে হয় অবশ্য। ডাই ফর, ডাই অফ, তারপরে ডাই ফ্রম, ডাই বাই, ডাই ইন, এগুলোর উপর আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আছে, এটা দেখে নেবেন। আর আমি যদি আমি কিন্তু ওই ভিডিওর টেকনিকের মাধ্যমে সবকিছু শিখিয়েছি। আর এখন যদি আমি এটা ব্যাখ্যা করি, তাহলে ক্লাস এমনিতেই বড় হয়ে গেছে, আরো বড় হয়ে যাবে। সো আমি আর করতেছি না, ওটা আপনারা দেখে নেবেন। আর তাহলে দেখেন এটা কিন্তু হবে না, কারণ এটা বাই উত্তর। তার বাকি থাকে গ নম্বর, এটা আমাদের সঠিক উত্তর। দেখেন যদি ফরবিড আমরা যখন নিষেধ করা হয়, সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি ফরবিড কিন্তু ইউজ করতে পারি, আর নিষিদ্ধ করলে ফরবিড ইউজ করলে আর নট লাগানোর প্রয়োজন পড়ে না। তাহলে যদি ফরবিড হিম, তারপরে দেখেন টু বসে, টু তারপর বেস ফ্রম গো, তারপর টু বসে, টু দা মিটিং। দেখেন ঠিক আছে, কোনো ভুল নাই। দেখেন ফরবিড হিম টু গো টু দা মিটিং, মানে মিটিং এ যেতে নিষেধ করেছিল, এই মানে নিষেধ করে, এই দেখছেন কত সহজ। এটাও কিন্তু সহজ, বাট এটা আমরা যতগুলো এমসিকিউ সলভ করলাম সেই তুলনায় এটা একটু কঠিন ছিল, একটু ডিফিকাল্ট ছিল, কারণ এখানে যে নেইম ভার্বের ব্যবহার ছিল, মানে এখানে অনেকগুলো গ্রামার মিলে একটা এমসিকিউ করছে, তো একটু ডিফিকাল্ট ছিল। বাট এইটা আপনি যদি একটু ভালোভাবে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এতটাও কঠিন ছিল না, সহজ ছিল, পারার মতো এইগুলা। তারপরে যান, এই তো, এই দেখেন এই জায়গাটা 14 নাম্বার কি বলছে, টু জাম্প অন দা ব্র্যান্ড ওগান। এই যে ব্র্যান্ড ওগান মানে কি জানেন, যখন এই পুরোটাই দেখেন, টু জাম্প অন দা ব্র্যান্ড ওগান, এটা একটা কিন্তু একটা ইডিয়ম ফ্রেজ। আর ইডিয়ম ফ্রেজ থেকে সব জায়গাতে কোশ্চেন আসে। আমি আপনাদের একটা কথা বারবার বলি, যে ইডিয়ম ফ্রেজ থেকে শিক্ষক নিবন্ধনে প্রচুর এমসিকিউ আসে। আমরা কিন্তু দেখেছি 18তম শিক্ষক নিবন্ধনে শুধুমাত্র ইডিয়ম ফ্রেজ থেকে 4টা এমসিকিউ ছিল। আমার গত ক্লাসে মানে 2 দিন আগে ওটা আমি এক্সপ্লেন করেছি, 4টা এমসিকিউ ছিল, 4টা ইডিয়ম ফ্রেজ থেকে। তার মানে দেখেন ইডিয়ম ফ্রেজ কতটা গুরুত্বপূর্ণ। তো এই যে এইটার মানে বোঝায় যে, মনে করেন যে জিনিসটা খুবই পপুলার বর্তমানে, ওই পপুলার কাজে যোগদান করা, বা যে কাজটা অনেক জনপ্রিয় হয়ে গেছে, সবাই করতেছে, সবার দেখে আমি ওই কাজে যোগদান করলাম। জনপ্রিয় কাজে যোগদান করা হলে আমরা হচ্ছে যে এই ইডিয়ম ফ্রেজটা ইউজ করি, টু জাম্প অন দা ব্র্যান্ড ওগান। দেখেন খ নম্বর, জয়েন সামথিং পপুলার, এটা আমাদের সঠিক উত্তর, ইডিয়ম ফ্রেজ। এখন এই যে দেখেন 15 নম্বর কি বলছে, আ পারসন হু হেল্প পিপল থ্রু চ্যারিটেবল কজেস ইজ অ্যান, মানে বোঝাচ্ছে যে একটা পারসন যে চ্যারিটি করার মাধ্যমে মানুষকে সাহায্য করে, তাদেরকে কি বলা হয়, কি বলা হয় বলেন তো? অপটিমিস্ট, আইডিয়ালিস্ট, ফিলান্থ্রপিস্ট, মিসানথ্রপিস্ট, কি উত্তর হবে? এই দুটো থেকে প্রচুর এমসিকিউ আসে, ফিলান্থ্রপিস্ট এবং মিসানথ্রপিস্ট। এটা সব জায়গাতে কোশ্চেন আসে, বিসিএস এখান থেকে এমসিকিউ এসেছে, নিবন্ধনে এসেছে, ব্যাংকে এসেছে, ইউনিভার্সিটিতে অনেকবার এসেছে, প্রত্যেকটা জায়গাতেই দুটো থেকে এমসিকিউ আসে, যে ফিলান্থ্রপিস্ট মানে কি, মিসানথ্রপিস্ট মানে কি। দেখেন ফিলান্থ্রপিস্ট মানে বুঝায়, মাথায় রাখবেন ভালো, আর এই যে মিসান, এই যে মিস মানে মাথায় রাখবেন এটা হচ্ছে খারাপ।
ফিলান্থ্রপিস্ট মানে যারা মনে করেন যে চ্যারিটি করার মাধ্যমে অন্যদের সাহায্য করে তাদেরকে বলা হয় ফিলান্থ্রপিস্ট। তার মানে এই যে 15 নাম্বার এটা উত্তর হবে খ। যারা সাহায্য করে তাদেরকে বলা হয় ফিলান্থ্রপিস্ট। আর যারা মানুষ জাতিকে ম্যানকাইন্ডকে হেট করে তাদেরকে বলা হয় হেট, মানে লিখিয়ে দিই হেট, মানে যারা ঘৃণা করে পছন্দ করে না ম্যানকাইন্ডকে হেট করে তাদেরকে বলা হয় মিসানথ্রপিস্ট। মানে সোজা কথা, ফিলান মানে ভালো, মিসান মানে খারাপ, শর্টকাট টেকনিক হয়ে গেল। সো দেখেন এখানে কিন্তু আমরা প্রত্যেকটা 15টা এমসিকিউ একদম ব্যাখ্যা সহকারে সলভ করলাম। আর আমাদের দেখেন এখানে কোর্স গুলা কি কি ছিল, স্মার্ট পকেট জামা, লাইফ টাইম ব্যাচ, এক্সাম ব্যাচ, এইগুলোতে আপনি যদি ভর্তি হতে চান এই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে মেসেজ করতে পারেন। আর আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন। আর আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি আপনাদের জন্য এইভাবে সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। আল্লাহ হাফেজ।